আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ উপসম্পাদকীয় আয়োজনে। সঙ্গে আছি তামান্না মিনহাজ। আমরা আজ জানবো আমার দেশের নির্বাহী সম্পাদক সৈয়দ আফদাল আহমেদের লেখা চাঁদের পর মঙ্গলের হাতছানি শিরোনামে পোস্ট এডিটোরিয়ালটি। চলুন দর্শক শুনে নেওয়া যাক বিস্তারিত। চলতি মাসের শুরুতে বিজ্ঞান জগৎকে আলোড়িত এবং চমকে দিয়েছে এক অবিস্মরণীয় ঘটনা। সেটি হলো অর্ধ শতাব্দী পর মানুষ আবার চাঁদের দোরগোড়া থেকে ঘুরে এলো। নাসার নতুন চন্দ্রাভিযান আর্টেমিস 2 মিশনে যান 4 নভোচারী: রিড ওয়াইজম্যান, ভিক্টর গ্রোভার, ক্রিস্টিনা কচ এবং জেরেমি হ্যানসন। তারা অবশ্য চাঁদের বুকে পা রাখেননি, চাঁদের চারপাশ বা কক্ষপথ ঘুরে নিরাপদে পৃথিবীতে ফিরে আসেন। 1972 সালে অ্যাপোলো 17 মিশন শেষ হওয়ার 53 বছর পর মানুষ আবার চাঁদের কাছে গেল। ফলে নতুন এই চন্দ্রাভিযান আর্টেমিস 2 বিজ্ঞান মনস্ক মানুষের মধ্যে দারুণ কৌতূহল এবং উদ্দীপনা সৃষ্টি করে। 4 নভোচারীকে নিয়ে আর্টেমিস 2 1 এপ্রিল চাঁদের দেশের উদ্দেশ্যে পাড়ি জমায়। এটি ছিল 10 দিনের একটি মহাকাশ ভ্রমণ। ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টারের লঞ্চ প্যাড 39B থেকে এটি যাত্রা শুরু করে। শক্তিশালী SLS স্পেস লঞ্চ সিস্টেম রকেটের সাহায্যে উৎক্ষেপণ করা হয়। ওরিয়ন ক্যাপসুল বা মহাকাশযানে ছিলেন নভোচারীরা। এর ডাকনাম ইন্টিগ্রিটি। রকেট SLS লম্বায় ছিল প্রায় 322.4 ফুট এবং উৎক্ষেপণের সময় 8.8 মিলিয়ন পাউন্ড শক্তি উৎপন্ন করে। 10 দিনের চন্দ্রাভিযান শেষে নভোচারীরা 10 এপ্রিল পৃথিবীতে ফিরে আসেন। ওরিয়ন ক্যাপসুলটি চাঁদ থেকে ঘন্টায় প্রায় 40,000 কিলোমিটার বেগে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে। এ সময় ঘর্ষণের ফলে এর বাইরের তাপমাত্রা প্রায় 2800 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে, যা এর শক্তিশালী হিট শিল্ড সফলভাবে মোকাবেলা করে। অবতরণের শেষ ধাপে 3টি বিশাল প্যারাশুট ব্যবহার করে গতি কমিয়ে আনা হয়। এরপর মহাকাশযানটি ক্যালিফোর্নিয়ার সান ডিয়াগো উপকূলে প্রশান্ত মহাসাগরের নীল পানিতে সফলভাবে অবতরণ বা স্ল্যাশ ডাউন করে। মার্কিন নৌবাহিনীর উড়োজাহাজ USS জন পি মুরথা ঘটনাস্থলে পৌঁছে নভোচারী ও মহাকাশযানকে উদ্ধার করে নিয়ে আসে। চাঁদের দেশে আর্টেমিস 2 এর 10 দিনের মিশনে 4 নভোচারী রোমাঞ্চকর অভিজ্ঞতা নিয়ে পৃথিবীতে ফিরে আসেন। এই মিশনে চাঁদের ভূতাত্ত্বিক পর্যবেক্ষণ, মহাকাশ বিকিরণের প্রভাব পরীক্ষা এবং ওরিয়ন মহাকাশযানের সক্ষমতা যাচাই করা হয়েছে। গভীর মহাকাশ অন্বেষণে এটা নতুন যুগের সৃষ্টি করেছে। 2026 সালের 6 এপ্রিল আর্টেমিস 2 মিশনের নভোচারীরা পৃথিবী থেকে প্রায় 4,06,771 কিলোমিটার দূরত্বে পৌঁছান। এটি এখন পর্যন্ত মানুষের ইতিহাসে পৃথিবী থেকে সবচেয়ে বেশি দূরে যাওয়া নতুন রেকর্ড, যা 1970 সালে অ্যাপোলো 13 করা রেকর্ডকেও ছাড়িয়ে যায়। নভোচারীরা খালি চোখে চাঁদের অন্ধকার দিকের ফার সাইডের কিছু অংশ দেখার সুযোগ পান, যা আগে কখনো মানুষের চোখের সামনে আসেনি। তারা 53 মিনিট ব্যাপী একটি বিরল সূর্যগ্রহণও প্রত্যক্ষ করেন। চাঁদের দিগন্তে পৃথিবীর অস্ত যাওয়ার দৃশ্য বা আর্থ সেট এবং চন্দ্রপৃষ্ঠে উল্কাপাতের উজ্জ্বল ঝলক অবলোকন করেছেন। কমান্ডার রিড ওয়াইজম্যান এই দৃশ্যের ছবি তুলেছেন, যা অ্যাপোলো মিশনের বিখ্যাত আর্থ রাইজ ছবির কথা মনে করিয়ে দেয়। এই মিশনের অন্যতম প্রধান বৈজ্ঞানিক লক্ষ্য ছিল গভীর মহাকাশ বিকিরণ মানুষের শরীরে কেমন প্রভাব ফেলে তা পরীক্ষা করা। নভোচারীরা একই সঙ্গে বিজ্ঞানী এবং গবেষণার বিষয় হিসেবে কাজ করেছেন, যেখানে 5টি ভিন্ন গবেষণার মাধ্যমে তাদের শারীরিক ও মানসিক অবস্থা পর্যবেক্ষণ করা হয়েছে। মিশনের শেষ দিকে নভোচারীরা ধোঁয়া শনাক্তকারী অ্যালার্ম বেজে ওঠা, কম্পিউটারের যান্ত্রিক ত্রুটি এবং টয়লেটের সমস্যার মতো কিছু অপ্রত্যাশিত চ্যালেঞ্জের মুখে পড়েছিলেন, যা তারা সফলতার সঙ্গে সামাল দেন। এছাড়া ওরিয়ন মহাকাশযানটির হিট শিল্ড বা তাপ প্রতিরোধক ব্যবস্থার পারফরমেন্স নিয়ে বিজ্ঞানীদের উদ্বেগ থাকলেও তা সফলভাবে কাজ করেছে। ওরিয়ন মহাকাশযান ইঞ্জিনিয়ারদের প্রত্যাশার চেয়েও বেশি পারফরমেন্স দেখিয়েছে। অভিযানের সবচেয়ে ঝুঁকিপূর্ণ অংশ ছিল পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ। 10 এপ্রিল ওরিয়ন ক্যাপসুলটি ঘন্টায় প্রায় 25,000 কিলোমিটার বেগে বায়ুমণ্ডলে আঘাত হানে। তীব্র ঘর্ষণে ক্যাপসুলের বাইরের তাপমাত্রা 2,800 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। এ দীর্ঘ সময় মহাকাশে মানুষের টিকে থাকার জন্য মিশনের প্রয়োজনীয় লাইফ সাপোর্ট সিস্টেম এবং ম্যানুয়াল নেভিগেশন সিস্টেমগুলো সফলভাবে পরীক্ষা করা হয়েছে এবং সেগুলো ঠিক ছিল। মিশনের সময় নভোচারীরা চাঁদের একটি গর্তের নাম কমান্ডার রিজ ওয়াইজম্যানের প্রয়াত স্ত্রী ক্যারোলের নামে উৎসর্গ করেছেন। মিশনের সফলতাকে 2028 সালে চাঁদে মানুষের পা রাখার পথে একটি বিশাল ধাপ হিসেবে উল্লেখ করা হয়েছে।
নাসার এই মিশন বিশাল এক সাফল্য, যা আগামী বছরগুলোতে চাঁদে মানুষের স্থায়ী বসতি এবং ভবিষ্যতে মঙ্গল অভিযানের পথ সুগম করবে। 4 নভোচারীর মধ্যে পাইলট ভিক্টর গ্লোভারের অভিজ্ঞতার কথাগুলো সবচেয়ে বেশি ছাড়া ফেলেছে। গ্লোভার তার অভিজ্ঞতাকে জাদুকরী বলে বর্ণনা করেছেন। 6 এপ্রিল 2026 যখন তারা চাঁদের উল্টো পাশে ছিলেন এবং পৃথিবীর সঙ্গে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন ছিল, তখন তিনি সবচেয়ে রোমাঞ্চিত বোধ করেন। চাঁদের দিগন্ত থেকে পৃথিবীর উদয় হওয়া আর্থ রাইজ দেখে তিনি বলেন, মহাকাশ থেকে আমাদের নীল গ্রহটি এত শান্ত ও সুন্দর দেখায় যে তা ভাষায় প্রকাশ অসম্ভব। মিশনের 10টি দিন ছিল উৎকণ্ঠা আর বিস্ময়ে ঘেরা। চাঁদের অন্ধকার পিঠ পেরিয়ে যখন নভোচারীরা প্রথম পৃথিবীর উদয় দেখছিলেন, তখন তাদের অভিজ্ঞতায় বারবার উঠে এসেছে মহাশূন্যের সেই গভীর নিস্তব্ধতা আর দূরে দেখা আমাদের মায়াবী পৃথিবীর কথা। মিশন চলাকালীন নভোচারীরা জানিয়েছিলেন, চাঁদের মধ্যাকর্ষণ বল অনুভব করা এবং পৃথিবীর সঙ্গে রেডিও সিগন্যালের সাময়িক বিচ্ছিন্নতা ছিল এক অদ্ভুত শিহরণ জাগা নেয়া অনুভূতি। ওরিয়ন ক্যাপসুলের ছোট জানালা দিয়ে চাঁদের ধূসর পৃষ্ঠ আর গহ্বরগুলো খুব কাছ থেকে দেখা ছিল তাদের জীবনের শ্রেষ্ঠ পাওয়া। ভিক্টর গ্লোভারের ভাষায়, এটি কেবল বিজ্ঞানের জয় নয়, এটি আমাদের ঘরকে নতুন করে চেনার এক সুযোগ। নভোচারীরা প্রত্যেকেই তাদের ব্যক্তিগত অনুভূতি প্রকাশ করেছেন। মিশন কমান্ডার রিজ ওয়াইজম্যান চাঁদ থেকে পৃথিবীর রূপ দেখে অভিভূত হয়ে বলেন, মানুষ হওয়া একটি বিশেষ ব্যাপার, আর এই পৃথিবী নামক গ্রহে থাকা আরো বিশেষ কিছু। আমাদের নীল গ্রহটি প্রতিটি উচ্চতা থেকে অসম্ভব সুন্দর। পাইলট ভিক্টর গ্লোভার মহাকাশের অসীম শূন্যতায় ভালোবাসা ও ঐক্যের বার্তা দিয়ে বলেন, মহাবিশ্বের রহস্য উন্মোচনের সঙ্গে সঙ্গে আমি পৃথিবীর সবচেয়ে বড় রহস্যটির কথা মনে করিয়ে দিতে চাই, তা হলো ভালোবাসা। আমরা চাঁদ থেকে আপনাদের সবাইকে ভালোবাসি। মিশন স্পেশালিস্ট ক্রিস্টিনা কোচ অসীম অন্ধকার মহাকাশে পৃথিবীকে একটা লাইফ বোটের সঙ্গে তুলনা করে বলেন, একটি ক্রু বা দল যেমন সুন্দরভাবে একে অপরের সঙ্গে যুক্ত থাকে, আমার উপলব্ধি হলো পুরো পৃথিবী আসলে একটি বিশাল ক্রু। আমরা অজানাকে খুঁজবো, নতুন জাহাজ গড়বো, গবেষণা চালাবো, কিন্তু দিন শেষে আমরা সব সময় এই পৃথিবীকে এবং একে অপরকে বেছে নেব। মিশন স্পেশালিস্ট জেরেমি হ্যানসন পুরো অভিযানের মানবিক দিকটি তুলে ধরে বলেন, আমরা অনেক দূরে গিয়েছি ঠিকই, কিন্তু আমরা কখনোই পৃথিবীকে ছেড়ে যাইনি। এই মিশনটি আসলে আমাদের সবার। মিশনের একটি বিশেষ স্লোগান যা 4 নভোচারী মিলে দিয়েছেন, তা পুরো বিশ্বের নজর কেড়েছে। সেটি হচ্ছে, আমরা প্রস্তুত, আমরা যাচ্ছি চাঁদের উদ্দেশ্যে পুরো মানব জাতির জন্য। অর্ধ শতাব্দীরও বেশি সময় পর মানুষকে চাঁদে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা 2019 সালে নতুন করে চন্দ্রাভিযানের এক বিশাল পরিকল্পনা গ্রহণ করে। এই পরিকল্পনার নাম আর্টেমিস মিশন। 1972 সালে অ্যাপোলো 17 মিশনে শেষ হওয়ার পর এটি নাসার বড় উদ্যোগ। এই পরিকল্পনায় নভোচারীরা 2028 সালে আবার চাঁদের বুকে পা রাখবেন। তবে আর্টেমিস মিশনের মূল লক্ষ্য শুধু চাঁদের মাটিতে পা রাখা বা ঘুরে আসা নয়। নাসা এই কর্মসূচির মাধ্যমে দীর্ঘমেয়াদী এবং টেকসই মহাকাশ অভিযানের একটি ভিত্তি তৈরি করতে চায়। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে চাঁদের একটি স্থায়ী ঘাঁটি বা বেস ক্যাম্প এবং চাঁদের কক্ষপথে গেটওয়ে নামক একটি মহাকাশ স্টেশন স্থাপন করা। একই সঙ্গে চাঁদে থাকার অভিজ্ঞতা ও নতুন প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ভবিষ্যতে মঙ্গল গ্রহে মানুষ পাঠানোর চূড়ান্ত প্রস্তুতি নেওয়া, যা আর্টেমিস মিশনের অন্যতম প্রধান উদ্দেশ্য। আর্টেমিস মিশনের মাধ্যমে নভোচারীরা চাঁদে নামার পর এবার শুধু সেখানে হাঁটাহাঁটি বা চাঁদের মাটি বা নুড়ি পাথর কুড়িয়ে আনবেন না। চাঁদের দক্ষিণ মেরুতে বরফ ও অন্যান্য খনিজ সম্পদের খোঁজ করবেন এবং গভীর মহাকাশে তেজস্ক্রিয়তার প্রভাব নিয়ে গবেষণাও চালাবেন। অ্যাপোলোর 6টি সফল মিশনের সবকটির ক্ষেত্রে নভোচারীরা চাঁদের বিষুব অঞ্চলের কাছাকাছি এবং পৃথিবীর দিকে মুখ করে থাকা সম্মুখ ভাগে নেমেছিলেন। যেমন অ্যাপোলো 11 মিশন নেমেছিল শান্তি সাগর এলাকায়। এর কারণ, পৃথিবীর দিকে মুখ করে থাকা চাঁদের পৃষ্ঠটিতে নভোচারীদের সঙ্গে রেডিও যোগাযোগ সহজ ছিল। এলাকাটি সমতল ছিল, যা তৎকালীন প্রযুক্তিতে নিরাপদ অবতরণের জন্য প্রয়োজন ছিল। এছাড়া অবতরণের সময় দিনের আলো ও তাপমাত্রার ভারসাম্য বজায় রাখা সহজ ছিল। নতুন চন্দ্রাভিযান আর্টেমিস মিশনের লক্ষ্য হলো চাঁদের দক্ষিণ মেরু আর্টেমিস 3 ও আর্টেমিস 4 এর জন্য নাসা ইতোমধ্যে দক্ষিণ মেরুর শাকলটন ক্রেটারের নিকটবর্তী অঞ্চল সহ 9টি সম্ভাব্য এলাকা নির্ধারণ করেছে। এই এলাকাগুলো চিহ্নিত করার কারণ হচ্ছে দক্ষিণ মেরুর স্থায়ী অন্ধকার গর্তগুলোতে জমানো বরফ থাকার
খুব সম্ভাবনা রয়েছে। এই বরফ থেকে পানীয় জল এবং রকেট জ্বালানি তৈরি করা সম্ভব। চাঁদের এই এলাকায় এমন কিছু উঁচু স্থান রয়েছে যেখানে প্রায় সবসময় সূর্যালোক থাকে। ফলে সূর্যালোক থেকে সৌরশক্তির মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের জন্য এটি উৎকৃষ্ট স্থান। চাঁদে প্রতিকূল পরিবেশে টিকে থাকার অভিজ্ঞতা ভবিষ্যতে মঙ্গল গ্রহে মানুষ পাঠানোর পথে বড় ধাপ হিসেবে কাজ করবে। এছাড়া দক্ষিণ মেরু মাটি ও পাথর চাঁদের ইতিহাসের অনেক প্রাচীন তথ্য বহন করছে, যা আগে কখনো পরীক্ষা করা হয়নি। সহজ কথায় অ্যাপোলো ছিল কেবল চাঁদে যাওয়ার একটি প্রতিযোগিতা, কিন্তু আর্টেমিস মিশন হলো চাঁদে স্থায়ীভাবে বসবাসের একটি বৈজ্ঞানিক প্রচেষ্টা। নতুন চন্দ্রাভিযানের নাম আর্টেমিস রাখা সম্পর্কে নাসার তথ্যে বলা হয় এটি মূলত গ্রিক পুরাণের অনুপ্রেরণা। নাসার আগে চন্দ্রাভিযানের নাম ছিল অ্যাপোলো। গ্রিক পুরাণ অনুসারে আর্টেমিস হলো গ্রিক দেবতা অ্যাপোলোর যমজ বোন। যেহেতু নতুন এই মিশন অ্যাপোলোর পরবর্তী ধাপ, তাই যমজ সম্পর্কের ভিত্তিতে আর্টেমিস নাম রাখা। গ্রিক পুরাণে আর্টেমিস হলেন চাঁদের দেবী বা চন্দ্রদেবী। চাঁদে যাওয়ার মিশন হওয়ায় চন্দ্রদেবীর এই নাম ব্যবহার করা হয়েছে। নাসা এই মিশনের মাধ্যমে প্রথম কোনো নারীকে চাঁদে পাঠানোর পরিকল্পনা করেছে। আর্টেমিস যেহেতু একজন নারী, তাই এই মিশনটি চন্দ্রাভিযানে নারীদের অগ্রযাত্রার প্রতীক হিসেবে দেখা হচ্ছে। আগেই বলেছি, নাসা চায় চাঁদের দীর্ঘ সময় থাকার জন্য একটি বেস ক্যাম্প বা স্থায়ী গবেষণা কেন্দ্র তৈরি করতে। যদিও আর্টেমিস মিশনের আসল লক্ষ্য মঙ্গল গ্রহে যাওয়ার একটি মহড়া। চাঁদে দীর্ঘদিন থাকার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে মানুষ ভবিষ্যতে আরো দূরের গ্রহে যাওয়ার সাহস পাবে। এই মিশনে নাসার শক্তিশালী রকেট SLS এবং নভোচারীদের জন্য আধুনিক ওরিয়ন মহাকাশযান ব্যবহার করা হয়। আর্টেমিস 1 মিশনটি 2022 সালে চন্দ্রাভিযানে যায়। এটি ছিল মানুষবিহীন একটি পরীক্ষামূলক ফ্লাইট যা সফলভাবে চাঁদের কক্ষপথ ঘুরে পৃথিবীতে ফিরে আসে। আর্টেমিস 2 মিশনটি 4 জন নভোচারী নিয়ে 2026 সালের 1 এপ্রিল থেকে 10 এপ্রিল পর্যন্ত 10 দিন চাঁদের কক্ষপথে ঘুরে এসেছে, তবে তারা চাঁদে নামেননি। আর্টেমিস 3 ও 4 মিশনের মাধ্যমে 2028 সাল নাগাদ নভোচারীরা সরাসরি চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করবেন এবং সেখানে গবেষণা চালাবেন। এই মিশনগুলোর সাফল্যের মাধ্যমে আমাদের জন্য মহাকাশ ভ্রমণের এক নতুন যুগের সূচনা হতে যাচ্ছে। চাঁদের দেশ থেকে ফিরে আসা আর্টেমিস 2 মিশনটির কমান্ডার বা দলনেতা ছিলেন রিড ওয়াইজম্যান। তিনি মার্কিন নৌবাহিনীর একজন অভিজ্ঞ টেস্ট পাইলট। এর আগে তিনি মহাকাশ স্টেশনে 165 দিন কাটিয়ে আসেন। তার নেতৃত্বে ওরিয়ন মহাকাশযানটি পৃথিবী থেকে রেকর্ড পরিমাণ দূরত্ব 2,52,756 মাইল অতিক্রম করে পৃথিবীতে ফিরে আসে। আর্টেমিস 2 মিশনের পাইলট ছিলেন মার্কিন নৌবাহিনীর ফাইটার পাইলট ভিক্টর গ্লোভার। তিনি চাঁদে ভ্রমণকারী প্রথম কৃষ্ণাঙ্গ ব্যক্তি। মহাকাশযানটি চালানোর প্রধান দায়িত্বে ছিলেন তিনি। ভিক্টর গ্লোভার যখন চাঁদের উল্টো পিঠ থেকে সূর্যগ্রহণ দেখছিলেন, তখন সেই দৃশ্য দেখে উচ্ছ্বসিত হয়ে বলেছিলেন, আমরা যেন কোনো সায়েন্স ফিকশন বা বৈজ্ঞানিক কল্পকাহিনীর রাজ্যে চলে এসেছি। আর্টেমিস 2 মিশনের স্পেশালিস্ট ছিলেন ক্রিস্টিনা কচ। তিনি একজন পেশাদার ইঞ্জিনিয়ার এবং চাঁদে যাওয়া প্রথম নারী। মহাকাশে দীর্ঘতম সময় 328 দিন কাটানোর রেকর্ড তার দখলে। এই মিশনে তিনি ওরিয়ন মহাকাশযানের বিভিন্ন যন্ত্রপাতি ও সিস্টেম তদারকি করেছেন। আর্টেমিস 2 এর আরেক মিশন স্পেশালিস্ট ছিলেন জেরেমি হ্যানসন। তিনি কানাডিয়ান স্পেস এজেন্সির একজন নভোচারী এবং প্রথম অমার্কিন নাগরিক যিনি চাঁদের মিশনে অংশ নিয়েছেন। এটি ছিল তার প্রথম মহাকাশ যাত্রা। জেরেমি এই অভিযানে বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা এবং চাঁদের পৃষ্ঠের অসাধারণ সব ছবি তোলার কাজে বড় ভূমিকা রেখেছেন। চন্দ্রাভিযানে আর্টেমিস মিশন কখন শুরু হয়? নাসা আর্টেমিস চন্দ্রাভিযানের পরিকল্পনার ঘোষণা দেয় 2019 সালের মে মাসে। এই অভিযানের মূল লক্ষ্য হলো 1972 সালের পর পুনরায় মানুষকে চাঁদে পাঠানো এবং সেখানে একটি দীর্ঘমেয়াদী মানব উপস্থিতি নিশ্চিত করা। 2025 সাল নাগাদ আর্টেমিস প্রকল্পের মোট খরচ ধরা হয় 93 বিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় 10,20,000 কোটি টাকা। 2028 সালে চন্দ্রপৃষ্ঠে অবতরণ পর্যন্ত এই খরচ 100 বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে। আর্টেমিস প্রকল্পের প্রতিটি রকেট উৎক্ষেপণের জন্য প্রায় 4.1 বিলিয়ন ডলার খরচ হবে। মহাকাশে নভোচারীদের খাবার দাবার, ঘুম ও ব্যায়াম। ওরিয়ন মহাকাশে রান্নার কোনো ব্যবস্থা ছিল না, তাই তাদের খাবার আগে থেকে তৈরি করা ছিল।
তারা মূলত ফ্রিজ ড্রাইড অর্থাৎ পানি শুকিয়ে নেওয়া খাবার খেয়েছেন। এই খাবার হচ্ছে মুরগির মাংস, সবজি, পাস্তা এবং চিংড়ির ককটেল। খাওয়ার আগে এগুলো গরম পানিতে ভিজিয়ে নিতে হয়। স্ন্যাক্সের মধ্যে তাদের প্রিয় ছিল বাদাম, চকলেট ও ফলের রস। মহাকাশের স্বাদ কমে যায় বলে তারা খাবার অনেক সময় ঝাঁঝালো সস বা মশলা যোগ করতেন। নভোচারীদের প্রস্রাব ও ঘাম একটি বিশেষ যন্ত্রের মাধ্যমে পরিশ্রুত করে আবার খাওয়ার উপযোগী বিশুদ্ধ পানিতে রূপান্তর করা হয়। মহাকাশে ভ্রমণের সময় নভোচারীদের প্রতিদিন নিয়ম করে ব্যায়াম করতে হয়, কারণ মহাকাশে অভিকর্ষ বল না থাকায় শরীরের পেশি ও হাড় দুর্বল হয়ে যায়। তাই আর্টেমিস 2 মিশনে নভোচারীরা 10 দিনই প্রতিদিন 1.5 থেকে 2 ঘন্টা করে ব্যায়াম করেছেন, যাতে তাদের পৃথিবীতে ফেরার পর সুস্থভাবে হাঁটতে কোনো অসুবিধা না হয়। মহাকাশে মহাকর্ষণ না থাকায় টয়লেট করা বা ঘুমানো বেশ অদ্ভুত এবং মজার অভিজ্ঞতা। মহাকাশে সাধারণত টয়লেট কাজ করে না, কারণ পানি নিচে পড়ে না, বরং ভেসে বেড়ায়। তাই নাসা একটি বিশেষ টয়লেট ব্যবহার করে, যা অনেকটা ভ্যাকুয়াম ক্লিনারের মতো কাজ করে। নভোচারীরা যখন টয়লেটে বসেন তখন একটি শক্তিশালী বাতাস বর্জ্য পদার্থগুলো টেনে একটি ট্যাঙ্কে নিয়ে যায়। প্রস্রাব করার জন্য একটি বিশেষ ফানেল বা পাইপ থাকে। এই তরলকে পরে রিসাইকেল করে বিশুদ্ধ পানি তৈরি করা হয়। কঠিন বর্জ্য একটি আলাদা ব্যাগে জমা হয়, যা শুকিয়ে ফেলা হয় এবং পরে পৃথিবীতে ফেরার সময় আবর্জনা হিসেবে পুড়িয়ে ফেলা হয়। মহাকাশযানে কোনো বিছানা বা বালিশ ছিল না, কারণ শুয়ে পড়লে শরীর ভেসে যাবে। তাই নভোচারীরা অদ্ভুতভাবে ঘুমান। দেয়ালের সঙ্গে আটকানো একটি বিশেষ স্লিপিং ব্যাগের ভেতর ঢুকে চেন আটকে দেন। এতে তারা ঘুমের মধ্যে মহাকাশযানের দেয়ালে ধাক্কা খান না। যেহেতু সেখানে উপর নিচ নেই, তাই তারা দেয়ালে, ছাদে বা মেঝের সঙ্গে ব্যাগ আটকে যে কোনো দিকে মুখ করে ঘুমাতে পারেন। মহাকাশযানের ভেতরে যন্ত্রপাতি সব সময় শব্দ করে, তাই শান্তিতে ঘুমানোর জন্য তারা কানে প্লাগ এবং চোখে অন্ধকার মাস্ক ব্যবহার করেন। এই 10 দিনে নভোচারীরা ঘুমের সময়সূচি খুব কঠোরভাবে মেনে চলেছেন, যাতে তারা সবসময় সজাগ ও কর্মক্ষম থাকেন। নভোচারীরা সবসময় স্পেস স্যুট পরিহিত অবস্থায় ছিলেন না। রকেট উৎক্ষেপণ, বায়ুমণ্ডলে প্রবেশ এবং জরুরি অবস্থায় ওরিয়ন ক্রু সার্ভাইভাল সিস্টেম স্যুটগুলি পরিধান করেন। মহাকাশযানের ভেতরে থাকার সময় তারা আরামদায়ক পোশাক পরেন। স্পেস স্যুট জরুরি ব্যাকআপের জন্য। কোনো কারণে যদি মহাকাশযানের বায়ুর চাপ কমে যায়, তখন এই স্যুট নভোচারীদের টানা 6 দিন পর্যন্ত জীবিত রাখতে সক্ষম। মানুষের কাছে মঙ্গল গ্রহ বরাবরই একটি রহস্যময় এবং রোমাঞ্চকর আকর্ষণের বিষয়। বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতি এই লাল গ্রহে বসতি স্থাপনের স্বপ্নকে দিন দিন আরো বাস্তবমুখী করে তুলছে। পৃথিবীর বিকল্প হিসেবে বিজ্ঞানীরা এখন মঙ্গল গ্রহকে বেছে নেওয়ার স্বপ্ন দেখছেন। নাসার আর্টেমিস মিশনের লক্ষ্য তাই শুধু চাঁদ নয়, মঙ্গল গ্রহ। মঙ্গলে কোনো সময় প্রাণের অস্তিত্ব ছিল কিনা বা ভবিষ্যতে সেখানে মানুষ বেঁচে থাকতে পারবে কিনা তা নিয়ে নাসা এবং বিভিন্ন মহাকাশ সংস্থা নিরন্তর গবেষণা চালিয়ে যাচ্ছে। মঙ্গলে পৌঁছানোর লক্ষ্যকে সামনে রেখেই নতুন নতুন রকেট প্রযুক্তি, যেমন স্পেসএক্স এবং জীবন রক্ষাকারী প্রযুক্তির বিকাশ ঘটছে। মঙ্গল গ্রহ নিয়ে মানুষের যে কৌতূহল, সেটা বহু বছর আগে থেকেই। 1960-এর দশকে মঙ্গল গ্রহে অভিযানের প্রচেষ্টা শুরু হয়। এখন পর্যন্ত মঙ্গল গ্রহ অভিমুখে 60টিরও বেশি মহাকাশযান পাঠানো হয়েছে। তবে এর মধ্যে সফলতার হার 50%। 30টির মতো অভিযান সফলভাবে শেষ হয়েছে। মঙ্গল গ্রহে সফল অভিযানগুলোর মধ্যে 1965 সালে মেরিনার 4 মঙ্গলে প্রথম সফল ফ্লাইবাই, যা গ্রহটির প্রথম ক্লোজ আপ ছবি পাঠায়। 1971 সালে মেরিনার 9 প্রথম মহাকাশযান, যা মঙ্গলের কক্ষপথে প্রবেশ করে এবং গ্রহটি প্রদক্ষিণ করে। 1976 সালে ভাইকিং 1 ও 2 মঙ্গলের পৃষ্ঠে প্রথম পুরোপুরি সফল ল্যান্ডার। 1997 সালে মার্স পাথফাইন্ডার ও সোজার্নার মঙ্গলের বুকে চালানো প্রথম ছোট আকারের রোভার। 2004 সালে স্পিরিট ও অপরচুনিটি এই যমজ রোভার মঙ্গলের পানির উপস্থিতির প্রমাণ দেয়। 2012 সালে কিউরিওসিটি মঙ্গলের পরিবেশ একসময় প্রাণ ধারণের উপযোগী ছিল কিনা তা নিয়ে বিশাল সাফল্য অর্জন করে। 2021 সালে পার্সিভিয়ারেন্স রোভার মঙ্গলে যায়। বর্তমানে এটি মঙ্গলে প্রাণের জীবাশ্ম খুঁজছে এবং পাথর সংগ্রহ করছে। মঙ্গল অভিযানের সবচেয়ে বড় সাফল্য হলো গ্রহটিতে একসময় প্রবাহমান তরল পানি থাকার প্রমাণ পাওয়া। এছাড়া মঙ্গলের উপরিভাগে বিশাল মানচিত্র তৈরি, বায়ুমণ্ডলের রহস্যভেদ এবং সম্প্রতি মঙ্গলের মাটিতে হেলিকপ্টার ইনজেনুইটি উড্ডয়ন এক অবিস্মরণীয় অর্জন। সর্বশেষ বিজ্ঞানীরা মঙ্গলের উত্তর গোলার্ধে একটি উপকূলীয় মহাদেশীয় তাক খুঁজে পেয়েছেন,
যা প্রমাণ করে মঙ্গলের 1/3 একসময় বিশাল সাগরে ঢাকা ছিল। পার্সিভিয়ারেন্স রোভার মঙ্গলের জেজেরো ক্রেটারে প্রাচীন তরঙ্গের চিহ্নযুক্ত সৈকত এবং পাথর খুঁজে পেয়েছে, যা সেখানে পানির দীর্ঘস্থায়ী উপস্থিতির সম্ভাবনা বাড়িয়ে দিয়েছে। মঙ্গলের মাটিতে আরও জটিল জৈব অণু ও চাবাকিয়া জলপ্রপাতের মতো স্থানে প্রাণের অনুকূল রাসায়নিক বিক্রিয়ার চিহ্ন পাওয়া গেছে। চলতি বছরের শেষ দিকে পৃথিবী ও মঙ্গল যখন সবচেয়ে কাছাকাছি আসবে, তখন 5টি মানুষ শূন্য স্টারশিপ মঙ্গলে পাঠানোর পরিকল্পনা রয়েছে ইলন মাস্কের স্পেসএক্সের। ইলন মাস্ক মনে করেন এর সাফল্যের সম্ভাবনা প্রায় 50%। চলতি বছর রোবোটিক মিশনগুলো সফলভাবে মঙ্গলের মাটিতে নামতে পারে, তবে 2029 থেকে 2031 সালের মধ্যে প্রথম মানববাহী মিশন মঙ্গলের পানে রওনা হতে পারবে। যদিও মঙ্গলে যাওয়ার আগে মহাকাশে এক অভিযান থেকে অন্য মহাকাশে জ্বালানি স্থানান্তর করার প্রযুক্তি আয়ত্ত করা সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। ইলন মাস্ক ইঙ্গিত দিয়েছেন যে তার স্পেসএক্স বর্তমানে মঙ্গল অভিযানের চেয়ে নাসার চন্দ্রযানকে বেশি গুরুত্ব দিচ্ছে। এরপর স্পেসএক্স মঙ্গলের অভিযান শুরু করবে। আর্টেমিস 2 মিশনে নভোচারীদের সঙ্গে থাকা পুতুলটির নাম রাইজ। এটি মূলত একটি জিরো গ্র্যাভিটি ইন্ডিকেটর হিসেবে কাজ করছে, যা মহাকাশযানটির ওজনহীনতায় পৌঁছালে ভাসতে শুরু করার মাধ্যমে নভোচারীদের সংকেত দেয়। এটি চাঁদের মতো দেখতে, সাদা রঙের হাসি মুখের নরম পুতুল, নীল ও সবুজ রঙের ক্যাপ মাথায়। নকশাটি 1968 সালের অ্যাপোলো 8 মিশনে তোলা বিখ্যাত আর্থ রাইজ ছবির আদলে তৈরি। ক্যালিফোর্নিয়ার মাউন্ট ভিউ এর 8 বছরের স্কুল ছাত্র লুকাস ইয়ে এর নকশা করেছে। 2600টির বেশি নকশার মধ্যে থেকে এটি বাছাই করা হয়েছে। দর্শক, এই ছিল আমাদের আজকের পোস্ট এডিটোরিয়াল আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফিজ।